জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোট অধ্যাদেশকে আমরা বাতিল করে দেই, তাহলে এটি বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা। অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ পড়লেন, এই শপথ তো সংবিধানে নেই। যখন মনে চায় তখন হায়ার, যখন মনে চায় তখন ফায়ার করা যাবে না। মনে হচ্ছে সরকার র্যাকলেস, বেপরোয়া, ডেঞ্জারাস। তারা এখানে ডিসঅনেস্টির আশ্রয় নিচ্ছে। এটা রাজনৈতিক, কিছুটা আইনগত। গণভোট অধ্যাদেশ এর অধীনে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু যেহেতু এটা একটা অধ্যাদেশ, সেই জন্য পার্লামেন্ট শুরুর দিন থেকে 30 দিনের ভিতরে এটি পার্লামেন্টে একটি সুরাহা হওয়ার বিধান আছে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 93 অনুযায়ী। এই উপলক্ষে সংসদে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এই 133টা অধ্যাদেশগুলোকে যাচাই বাছাই করে একটা রিপোর্ট দায়ের করার জন্য। তার মধ্যে গণভোট অধ্যাদেশ একটি। সেখানে সরকার আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব করেছে যে গণভোট অধ্যাদেশটি ল্যাপস করা যেতে পারে। এখন প্রশ্ন, গণভোট তো হয়ে গেছে, এই আইনের তো আর কার্যকারিতা নাই। এই কথা সঠিক। কত তারিখে গণভোট হবে, কি কালারের ব্যালট হবে, কিভাবে গণনা হবে, কিভাবে ব্যালট বাক্স হবে, এই গণভোট তো আবার হবে না। সুতরাং এই আইনের কার্যকারিতা থাকছে না। কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গণভোটের রেজাল্টের কী হবে? গণভোট তো ইতিমধ্যে হয়ে গিয়ে প্রায় 69% মানুষ গণভোটে রায় দিয়েছে। একটি প্রশ্নের অধীনে 4টি ডিফারেন্ট কোয়েশ্চেন। তার গণভোট অধ্যাদেশের পিছনে ঐকমত্য কমিশনের 30টি বিষয়ের সংযুক্তি আছে। এই 30টি বিষয়ের ব্যাপারেও এখানে ইনক্লুড করা হয়েছে। তো গণভোট যদি বাতিল হয়, শুধু গণভোট অধ্যাদেশই বাতিল হবে না, ওই ঐকমত্য কমিশনের যে 30টি সংযোজিত বিষয় আছে শিডিউলে যোগ করা, ওই 30টি সংযোজিত বিষয়ও একই সাথে এখানে আইনের অংশ হিসেবে আর থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। ফলে আমি মনে করি এই গণভোট অধ্যাদেশটি যদিও তার কার্যকারিতা নাই, কিন্তু এটিকে আইনে রূপান্তর করে রাখা উচিত, অ্যাক্ট হিসেবে সংসদ কর্তৃক গ্রহণ করা উচিত। যদি এটা গ্রহণ করা না হয়, অটো বাতিল হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি ব্যাড মেসেজ টু দি নেশন। আচ্ছা, এখানে গণভোটের যে ফলাফল, এটি কি আসলে বাতিল করার কোনো সুযোগ আছে? একটি গণভোটকে রিপ্লেস করতে গেলে ট্র্যাডিশন অনুযায়ী আরেকটি গণভোট লাগে। গণভোট কিন্তু আমাদের বর্তমান সংবিধানে গণভোটের বিধান যেভাবে আমরা আয়োজন করেছি এভাবে নাই। আমরা আয়োজন করেছিলাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। এই যে আয়োজন করা হয়েছে, যে প্রক্রিয়া, এটা করা হয়েছিল ঐকমত্যের ভিত্তিতে। সাংবিধানিক রীতি পদ্ধতির ভিতরে, অনুচ্ছেদের ভিতরে কিংবা আর্টিকেল 142 অনুচ্ছেদে এই পদ্ধতিতে গণভোটের কথা বলা নেই। তো গণভোটটা আয়োজন করেছিলাম আমরা এই জন্য যে সংস্কার প্রস্তাবগুলো যেন পরবর্তী পার্লামেন্ট এবং সংসদ সদস্যদের উপরে বাধ্যকর হয়, এই ব্যাপারে বাংলাদেশের জনগণ তার মতামত প্রকাশ করুক। প্রশ্ন এসেছিল, ঐকমত্য কমিশন তো শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোচনা করছেন, জনগণ তো তার মত প্রকাশের সুযোগ পাচ্ছেন না। তখন প্রশ্ন হলো, কিভাবে আমরা জনগণের মত নিতে পারি? তখন সকলে একমত হয়েছিল যে গণভোট সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। সেই গ্রহণযোগ্য মাধ্যমে এটিকে নেওয়ার পরে এখন যদি তার রেজাল্টকে আমরা বাতিল করি কিংবা গণভোট অধ্যাদেশকে আমরা বাতিল করে দেই, তাহলে এটি বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা হবে। আচ্ছা, এখন সাংবিধানিক ইস্যু নিয়ে যদি গণভোট বাতিল করা হয়, সেক্ষেত্রে পূর্ববর্তী যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্ট ডিজলভ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে, তখন প্রধানমন্ত্রী ছিলেন না। তো এই বিষয়টা কি কোনো জটিলতা তৈরি হতে পারে কি না? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দেখুন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ পর্যন্ত আমরা এসেছি, তার সমাধানগুলো যদি সংবিধানের ভিতরে খোঁজা হয়, তাহলে বড় ধরনের ভুল হবে, এবং এই ভুলটি সরকারি দল করতে যাচ্ছেন। আমি যে দুইজন বিখ্যাত আইনজীবীর কাছে আইন শিখেছি, তার মধ্যে একজন হলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আরেকজন হলেন খন্দকার মাহবুব হুসাইন। ওনারা বলতেন
যে সাংবিধানিক প্রশ্ন নিয়মের বেড়াজালে সমাধান করা যায় না, এগুলোকে সমাধান করতে হয় জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে। দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ কি ছিল? বেগম খালেদা জিয়ার মুক্তি, প্রথম আদেশ, এবং গণভবন থেকে সরকার গঠন করার আগে রাষ্ট্রপতির আদেশে বেগম খালেদা জিয়াকে ঐকমত্যের ভিত্তিতে সবাই মুক্ত করে দিয়েছেন। তখন তো প্রাইম মিনিস্টার ছিল না। প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া কি রাষ্ট্রপতি কোনো আদেশ দিতে পারেন? উত্তর হলো না। তাহলে দিলেন কেমন করে? বিরাট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সরকার গঠন করার আগে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে 106 অনুচ্ছেদ অনুযায়ী একটি অ্যাডভাইজারি মতামত চেয়ে পাঠিয়েছেন। তিনি কি করে পাঠালেন? প্রাইম মিনিস্টার তো নেই, কেউ তো তাকে অ্যাডভাইস করেনি। কে অ্যাডভাইস করবে? তখন তো অন্তর্বর্তীকালীন সরকারও নেই। কী করে হলো সেটা? আরেকটা ডেঞ্জারাস প্রশ্ন, সরকার গঠন করার আগে তৎকালীন অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছিলেন। তো অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। কি করে করলেন? প্রাইম মিনিস্টার তো নেই, কে রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করল? আশ্চর্যজনক বিষয়। এখন তারা এসে সংবিধানের যে সমস্ত কথা বলছেন, আমার ধারণা কোনো ব্যক্তি বিশেষের চিন্তাকে প্রাধান্য দিতে গিয়ে সরকার একদিকে ঝুঁকে পড়েছে। এটি সঠিক নয়। একইভাবে আপনি দেখেন বাংলাদেশ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো কনসেপ্ট নেই। ও কোথা থেকে আসলো? তৎকালীন দিনে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ পড়লেন, এই শপথ তো সংবিধানে নেই। কি করে পড়লেন? আরও ডেঞ্জারাস প্রশ্ন, এসব কিছু করার পরে 133টা অধ্যাদেশ জারি হলো। এই 33টা অধ্যাদেশের জারি হওয়ার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে অধ্যাদেশ জারি করবেন। কারণ রাষ্ট্রপতি দুটো কাজ ছাড়া বাকি কিছুই পারেন না নিজ থেকে। একটি হলো প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন, একটি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। কিন্তু এই দুটো কাজের বাইরে 133টা অধ্যাদেশ জারি করেছেন প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। তো প্রধান উপদেষ্টার কনসেপ্ট তো সংবিধানে নেই। তো তার পরামর্শ কী করে নেবে? তিনিই বা পরামর্শ কী করে দিবেন? এইবার শুনেছি সরকার বলছে যে বিগত এই 18 মাসে যা হয়েছে এটিকে তারা বৈধতা দেওয়ার জন্য আরেকটি নতুন আইন পাশ করবেন। এর মানে কি? তারা ধরে নিচ্ছেন এটা অবৈধ। একটা জিনিসকে বৈধতা দেওয়ার প্রশ্ন কখন আসে? যখন একটা জিনিসকে আপনি অবৈধ হিসেবে স্বীকৃতি দিবেন, তবেই প্রশ্ন আসে যে আপনি তাকে বৈধতা দিবেন। এটি তারা করেছিলেন 5th অ্যামেন্ডমেন্টে। জিয়াউর রহমান সাহেব শাসনামলের 3-3.5 বছরকে তারা বাংলাদেশ পার্লামেন্টের 5ম সংশোধনী পাশ করে বৈধতা দিয়েছিলেন। কারণ তারা জেনেছিলেন যে ওই কাজগুলো ছিল অবৈধ। কি করেছেন সেই সময়? তারা সংবিধান সংশোধন করেছেন মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে। ম্যাসিভ পরিবর্তন, বিসমিল্লাহ থেকে শুরু করে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে শুরু করে একেবারে শপথ পর্যন্ত বড় ধরনের পরিবর্তন করেছিলেন। তারাই এখন এসে আমাদেরকে সংবিধানের দোহাই দিচ্ছেন। আমি মনে করি কি জানেন? আমি মনে করি খুবই ইম্যাচিউর পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের ফল হিসেবে তারা এই যুক্তি উপস্থাপন করছেন। দিস ইজ ভেরি ম্যাচিউর। এটা অনেকটা, আমি আগেও বলেছি, নিজের পায়ে নিজে কোরাল মারার শামিল। আমি কথা কেন বলছি? ওনারা নিজেরা যদি প্রজাপতি রাতের বেলা উড়ে আলো জ্বলছে আলোর কাছে যায়, মৃত্যুবরণ করে, তাতে কোকিলের কিছু আসে যায় না। কিন্তু যখন একই প্রজাতি, একটা প্রজাপতি মৃত্যুবরণ করে, তখন পার্শ্ববর্তী প্রজাপতি সতর্ক হওয়াটাই স্বাভাবিক। আমরা তাদেরকে এই পরামর্শ দিচ্ছি এই জন্য, কারণ এই সময়ের বেনিফিশিয়ারি যারা, সরকার, আমরা, এনসিপি, বাংলাদেশের জনগণ সকলেই এই সিচুয়েশনের বেনিফিশিয়ারি। তো আমরা দেখছি সুস্পষ্টভাবে তারা আগুনের দিকে ধাবিত হচ্ছেন। এই জন্যই আমরা পরামর্শ দিচ্ছি
অন্য কিছু কারণ নেই। আচ্ছা, এখানে একটা বিষয় আসছে, সংসদেও বলেছেন এবং সংসদের বাইরেও জামাতের নেতৃবৃন্দ বলেছেন যে সংস্কার কমিশন সহ যে বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ আকারে জারি হয়েছে এবং সরকার যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে রাজপথে নামবে। তো এই বিষয়টা আসলে ব্যাখ্যা করবেন কিনা আপনি, যে রাজপথে নামার প্রক্রিয়াটা তাহলে কি হতে পারে যদি বিএনপির পক্ষ থেকে এই সংস্কার কমিশন সহ অন্যান্য বিষয়গুলোকে তারা না মানেন, বা এই যে অধ্যাদেশটি তারা যে গণভোটের যে অধ্যাদেশ এটি যদি তারা না মানেন, বাতিল করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আসলে রাজপথে নামার কোন প্রক্রিয়াতে চিন্তা ভাবনা করছে বা জামাত কিভাবে নামতে পারে? এটা একটি সরকার এক মাসের চেয়ে একটু বেশি সময় হয়েছে ক্ষমতায় আছে, কিন্তু এই বিতর্ক তারা শুরু করে দিয়েছে নির্বাচনের 4-5 দিন পরেই। 12 তারিখে নির্বাচন হয়েছে, 17 তারিখে শপথ নিয়েছে। পার্লামেন্টের মেম্বার যারা, তারা প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। অথচ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে 13ই নভেম্বর 2025-এ। নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাস 26-এ। তারা শপথ না নিয়ে ফরমায়েশি তরিকায় একটি রিট পিটিশন করিয়েছে হাইকোর্টে, করে রুল জারি করিয়েছে যে কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সাথে গণভোট অধ্যাদেশের প্রশ্নটা কেন অসাংবিধানিক হবে না, এবং তার শিডিউলে যে 30টি ঐকমত্যের বিষয় জড়িত আছে এটাকেও কোনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না। শুধু তাই না, যারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন 77 জন, এটাকেও কোনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না। কিসের জোরে করছেন এটা? প্রশ্ন। স্রেফ মেজরিটির জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে। মনে চাইলেও নিলাম না। এই যে অ্যাপ্রোচ, এটা ডেমোক্রেসির জন্য ডেঞ্জারাস। ডেমোক্রেসিতে মেজরিটি থাকলেও মাইনরিটির যৌক্তিক কথাকে মেনে নিতে হয়। সব কিছুকে আপনি পার্লামেন্টে ভোটে পাঠাবেন, ভোটে পাঠালে ভোট তো সংখ্যা তাদের বেশি, টোটাল মেজরিটি তাদের বেশি, পাশ হয়ে যাবে। কিন্তু আপনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলেন তাকে তো অস্বীকার করলেন। আমার মনে হয় এই বিষয়টা বিরোধী দলের পক্ষ থেকে যত আর্টিকুলেট ওয়েতে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে এবং স্টেক হোল্ডার্স, এই সংস্কার প্রক্রিয়া স্টেক হোল্ডার্স কিন্তু দেশের বাইরের অনেক লোক ছিলেন। বিশেষ করে বাংলাদেশি মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন, তাদের আকাঙ্ক্ষা অনেক হাই। একই সাথে এই সংস্কার প্রক্রিয়ায় যারা স্টেক হোল্ডারের দায়িত্ব পালন করেছেন, ডোনার এজেন্সিজ আছেন, ফরেন মিশনস আছেন, ইউনাইটেড নেশনসের প্রতিনিধিরা আছেন, তাদের সকলের কাছে এগুলোকে খোলাসা আকারে উপস্থাপন করাটা জরুরি। তাহলে সংসদের বাইরে কাজটা কি? সংসদের বাইরে কাজ শুধুমাত্র জনগণকে আপনি মিটিং মিছিল করবেন, এর বাইরেও এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল কর্তৃপক্ষকে এই ব্যাপারে উচ্চকিত ভূমিকা পালন করতে হবে। এবং এই ব্যাপারটাতে আমরা সংসদে আলোচনাটা তোলার জন্য একটা নোটিশ দেওয়া হচ্ছে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে। আগামীকালকে আমরা এই নোটিশ জমা দেব। সেই নোটিশটা স্পিকারের বরাবরে জমা দেওয়া হচ্ছে যেন এই বিষয়ে বিশেষ আলোচনা করা হয় সংসদের ভিতরে। যদি সেখানেও কোনো কার্যকর ভূমিকা না থাকে, দেন আমরা আমাদের সঙ্গে এলাই যারা আছে সকলকে নিয়ে সরকারকে সতর্ক করার জন্য আমরা সংসদের বাইরেও কার্যকর ভূমিকা পালন করব। আচ্ছা, সংসদের এই যে গণভোট ছাড়াও আরও কয়েকটি বিষয় আছে, যেমন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এইসব অনেকগুলো অধ্যাদেশেই বিএনপি সংস্কার আনতে চাচ্ছে বা সংশোধনী দিচ্ছে। এই বিষয়টার আসলে আপনার কাছে কতটুকু তথ্য আছে? এই সেই অধ্যাদেশের তালিকা 133টি, এর মধ্যে প্রায় 20টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। আর এই 20-এর বাইরে 112-13টি আছে যেগুলো বড় ধরনের সংস্কার সম্পৃক্ত নয়, যেগুলো ছোটোখাটো বিষয়, নাম পরিবর্তন, সংশোধন। কিন্তু প্রায় 20টি অধ্যাদেশ আছে যেগুলো বড় ধরনের সংস্কার কর্মকাণ্ডকে আইনগত ভিত্তি দিয়েছে।
আমি খুব সারপ্রাইজ হচ্ছি যে গভর্নমেন্টের কি লাভ হবে সংস্কার বিরোধী অবস্থান নিয়ে। তারা হিউম্যান রাইটস কমিশনের অর্ডিন্যান্স 2025 এটাকে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব করেছেন। হিউম্যান রাইটস কমিশন কেন করেছেন এটার কারণ লিখেছেন সাইডে। তারা বলছেন গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, হিউম্যান রাইটস কমিশন অধ্যাদেশ এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এখানে অনেক সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের ব্যাপারে হিউম্যান রাইটস কমিশনকে তদন্ত করার এখতিয়ার দেওয়া হয়েছে এবং সোমোটো বা শতপ্রণোদিত হয়ে হিউম্যান রাইটস কমিশন এই সমস্ত ব্যাপারে তদন্ত করে কার্যকর ভূমিকা পালন করতে পারবে, ইভেন ক্ষেত্রমতো অ্যারেস্টও করতে পারবে। এবং কমিশনের প্রধান সহ কমিশনার যারা নিয়োগ হবেন তারা সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হবেন। তাদেরকে যদি এই পদ থেকে সরাইতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচারকদেরকে যেভাবে সরানো হয় একই তরিকা অবলম্বন করে সরাইতে হবে। যখন মনে চায় তখন হায়ার, যখন মনে চায় তখন ফায়ার করা যাবে না। এই প্রক্রিয়াটাকে ওনারা বাদ দিতে চাচ্ছেন। কিন্তু কেন? বিরাট প্রশ্ন, কেন? এই আইনটা জড়িত হওয়ার, এই আইনটা করার সময় দেশি বিদেশি সকল স্টেক হোল্ডাররা জড়িত ছিল। তাহলে কি তারা গুমের তদন্ত ইন্ডিপেন্ডেন্টলি করার ক্ষেত্রে এই আইনকে বাধা মনে করছে, নাকি গুম করবেন আবার, নাকি আইন শৃঙ্খলা বাহিনীকে আনলিমিটেড লাইসেন্স দিতে চাচ্ছেন? বিরাট প্রশ্ন। বিরাট প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। আরও বিরাট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। বিচারক নিয়োগ অধ্যাদেশে একটা সিস্টেম করা হয়েছে বাংলাদেশ সংবিধানের 95 অনুচ্ছেদের 2 অনুচ্ছেদের গ উপধারায়। সেখানে বলা হয়েছে যে আদার কোয়ালিফিকেশন দেয়া হবে। তো এই আইনে আদার কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। বলা হয়েছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে পরামর্শ দেবেন, কিন্তু এখানে এসে পরামর্শটাকে এক জায়গায় না রেখে 7-8 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, কমিশন। এই কমিশনের কাছে আসবে, তারা যাচাই বাছাই করবেন, ভাইবা নেবেন, গণবিজ্ঞপ্তি হবে, তারপরে নামগুলোকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এই প্রক্রিয়াটা থাকলে একটা সেফগার্ড থাকে। আর এই প্রক্রিয়া না থাকলে যাকে যার পছন্দ হয় তাকে পুশ করে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে রাষ্ট্রপতির কাছে নাম পাঠিয়ে কে কার বাড়ি কোথায়, কার চেম্বার কোথায়, কে কার জুনিয়র, কার লেখাপড়া কোথায়, কার মতাদর্শ কী, এই বিবেচনায় আমরা দেখেছি বিচারক নিয়োগ হয়েছে। এই প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। তারা এখন এসে প্রস্তাব করছেন যে এই প্রক্রিয়াটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এই জন্য এটাকে বাদ দিতে হবে। আরও ডেঞ্জারাস। কি সংগ্রাম করলাম অধস্থন বিচারকদের স্বাধীনতার জন্য, এত সংগ্রাম করলাম, তাদের ছুটি, তাদের ট্রান্সফার, তাদের শৃঙ্খলা এবং তাদের পদোন্নতি, এই ব্যাপারটা সুপ্রিম কোর্ট সচিবালয়ের উপর ন্যস্ত থাকবে, সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। আগে ছিল রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকতো। যেহেতু রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকতো এই জন্য আইন মন্ত্রণালয় কাজটা করত। এখন আমরা আর্টিকেল 116কে অসাংবিধানিক ঘোষণা করে, এই মামলা আমিই করেছি, সেখানে বলা হলো যে এখন রাষ্ট্রপতির কাছে ন্যস্ত থাকবে না, ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর।